সাইমুম সিরিজ ৪ পামিরের আর্তনাদ পর্ব ৬। পামিরের একটি ছোট্ট গ্রাম, নাম আল্লাহ বকশ। পাহাড়ের ঢালে সুপ্রশস্ত করিডোর। এই করিডোর ঘিরেই গড়ে উঠেছে গ্রামটি। পাশ দিয়েই প্রবাহিত বেগবান ছোট পাহাড়ি নদী। নদীটি নেমে এসেছে সবুজ বনানী ঢাকা পাহাড়ের মাথায় দাঁড়ানো চিরবরফ ঢাকা হিন্দুকুশের শৃঙ্গ থেকে। এই আল্লাহ বকশ গ্রামটির সংকীর্ণ পাথুরে রাস্তায় দাঁড়িয়ে ওপর দিকে চাইলেই দেখা যাবে পাহাড়ের গায়ে ওয়ালনাট বৃক্ষের সারি। গ্রামটি ছোট হলেও শতাধিক তাজিক মুসলিম পরিবারের বাস এখানে। প্রায় ১ মাইল লম্বা গ্রামটি, বেশ পাতলা বসতি। প্রতিটি বাড়ি ঘিরেই রয়েছে বহু কষ্টে গড়া বাগান ও শস্যক্ষেত। শুকনো সময়ে নদী থেকে সংগ্রহ করা বালু, মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে এ বাগান ও শস্যক্ষেতগুলো। এ বাগান ও ক্ষেতগুলোতে গমসহ সালবেরি, অ্যাপ্রিকট ও পিস ফল প্রচুর পরিমাণে জন্মে। তুলাও কিছু কিছু তারা উৎপাদনে করে। এ দিয়েই কষ্টে শিষ্টে তাদের চলে যায় দিন। পরনির্ভরতা তাদের খুব কম। গ্রামের পশ্চিম প্রান্ত থেকে একটা সংকীর্ণ গিরিপথ এগিয়ে গেছে উত্তর দিকে। পায়ে হেঁটে কিংবা ইয়াকে চড়ে এ রাস্তায় যাতায়াত করা যায়। এ রাস্তায় মাইল পাঁচেক এগুলে ঐতিহাসিক পামির সড়কে পৌঁছা যায়। ঐতিহাসিক এ সড়কটি উজবেকিস্তানের ফারগানা থেকে প্রায় ১০০ মাইল উত্তর পূর্বে রেলপথের শেষ প্রান্ত থেকে বেরিয়ে ভিয়েনশালা পর্বতমালার মধ্য দিয়ে মালার মতো গোটা দুর্গম পামির অতিক্রম করে এসেছে। তারপর পশ্চিমের বক্স নদী অতিক্রম করে স্টালিনাবাদ হয়ে শিরদরিয়া পেরিয়ে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই আল্লাহ বক্স গ্রামের সবচেয়ে নিকটবর্তী নগর হল স্টালিনাবাদ, ৫০০ মাইল দূরে। মাঝখানে বক্স নদীর পানি বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আরেকটি শহুরে জনপদ পাওয়া যায়। তারও দূরত্ব এখান থেকে ২০০ মাইলের মতো। গ্রামের সব মিলে ৫০০ লোকের বাস। তরুণ তরুণীদের একটা বড় অংশ স্টালিনাবাদ, বোখারা, সমরকন্দ ও তাসখন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আরেকটা অংশ পশুপালন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে। এরা সবাই গ্রামের বাইরে থাকে। ছুটি ও অবকাশের সময়গুলো তারা গ্রামে এসে কাটায়। বাকিরা গ্রামে পিতামাতার সাথে সংসার দেখাশোনা করে। গ্রামের একদম পূর্ব প্রান্তে আব্দুল গফুরের বাড়ি। তার বয়স এখন ৭০ বছর, বেশ শক্ত সামর্থ্য। এখনও যুবকদের মতোই তিনি শক্ত পায়ে পাহাড় ডিঙাতে পারেন। গ্রামের তাজিক কবিলার প্রধান ছিলেন তিনি। তার মরহুম আব্বাও এ দায়িত্ব পালন করে গেছেন। এ কবিলার আদি নিবাস ছিল পিয়ান্দোজ নদীর উপত্যকা অঞ্চলে। বোখারা, সমরকন্দ দখলকারী কমিউনিস্টদের বিরুদ্ধে মুসলমানদের মুক্তি সংগ্রামের সময় এলাকাটি বিধ্বস্ত হয়, জনপদ বিরান হয়ে যায়। সেই সময় তার দাদা আব্দুর রহমান তার কবিলার অবশিষ্ট লোকসহ এই পাহাড়ে এসে আশ্রয় নেন। তার পিতার মৃত্যুর পর তিনি এ কবিলার সর্দারি গ্রহণ করেন। কিন্তু তাজিকিস্তানের কমিউনিস্ট সরকার ততদিনে এই গ্রামেও এসে পৌঁছে। গ্রামের সব যুবক তরুণরা পালিয়ে যায়। তাদের সাথে আব্দুল গফুরের বড় ছেলেও পালিয়ে যায়। অনেকেই পরে ফিরে এসেছে, কিন্তু তার ছেলে আর ফিরে আসেনি। গ্রামে কমিউনিস্ট সরকার আসার পর অনেকের সাথে আব্দুল গফুরকেও নিগ্রহের শিকার হতে হয়। তার সর্দারি চলে যায়। কমিউনিস্ট সরকারের তৈরি একটা রাজনৈতিক ইউনিয়ন গ্রামের সবকিছু দেখার অধিকার পায়। প্রথমে বাইরে থেকে কয়েকজনকে এনে এই রাজনৈতিক ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়। এখন সেই ইউনিয়ন নেই। তার জায়গায় যৌথ খামারের অনুকরণে গঠিত একটা বহুমুখী সমবায় গ্রামের জীবন নিয়ন্ত্রণ করে। সমবায় প্রধান আঞ্চলিক কাউন্সিলে এ গ্রামের রাজনৈতিক প্রতিনিধি ও দায়িত্ব পালন করে। হাত ঘুরে আব্দুল গফুরের মেজ ছেলে আব্দুল্লায়েভের হাতে আজ গ্রাম সমবায়ের দায়িত্ব এসেছে। আব্দুল্লায়েভ ছাড়া আব্দুল গফুরের আরও ৩টি সন্তান রয়েছে। তৃতীয় ছেলে ইকরাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। চতুর্থ ও সর্বকনিষ্ঠ ছেলে জিয়াউদ্দিন বোখারার মিরি আরব মাদ্রাসার উচ্চ শ্রেণীতে পড়ে। আব্দুল গফুরের একটিমাত্র মেয়ে মেধাবী ছাত্রী। রাষ্ট্রীয় বিশেষ স্কলারশিপ নিয়ে মস্কো বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে অধ্যয়ন করছে। নাম ফাতিমা ফারহান। রাতের আল্লাহ বকশ গ্রাম গভীর ঘুমে অচেতন। নীরব গ্রাম, নীরব বনানী, ততোধিক নীরব আদিগন্ত পাহাড় শ্রেণী। কৃষ্ণা নবমীর চাঁদ উঠেছে পূর্ব দিগন্তে। বনানীতে পাহাড়ে আলো আঁধারের খেলা। ছোট নদীটির বুকে পাহাড়ের কালো ছায়া কালো করে তুলেছে নদীর সফেদ বুককে। রাতের তৃতীয় জাম প্রায় শেষ। আব্দুল গফুরের বাড়ির উত্তর ভিটার দক্ষিণমুখী ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন বৃদ্ধ আব্দুল গফুর। তিনি এবং তার স্ত্রী আলিয়া এই ঘরেই থাকেন। প্রাচীরে ঘেরা বিশাল ভেতর বাড়িতে আরও ৫টি ঘর রয়েছে। এখানে ছেলেরা থাকে। ভেতর বাড়ির পিছন দিকে প্রাচীরের বাইরে একটু দূরে ভেড়া ও ইয়াকের আস্তাবল। আর দক্ষিণ দিকে প্রাচীরের সাথে মেহমানখানা ও বৈঠকখানা। এরপরেই বাগান, তারপর নদী। বাড়ির অন্য ৩ দিক ঘিরে বিস্তৃত ক্ষেত। প্রাচীরের গায়ে মেহমানখানায় যাবার একটা দরজা রয়েছে। এছাড়া রয়েছে বাড়ি থেকে বেরুবার প্রধান ফটক। উত্তর প্রাচীরে আস্তাবলে যাবার ও রয়েছে আরেকটা দরজা।
আব্দুল গফুরের পর তার স্ত্রী আলিয়াও বেরুলেন ঘর থেকে। দুজনেই তাহাজ্জুদ পড়েন। তারা উজু করে আবার ঘরে চলে গেলেন। তাহাজ্জুদ নামাজের এই অভ্যাস আব্দুল গফুর তার পিতার কাছ থেকে পেয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মতো এ নামাজও তার কাজা হয় না। রাতের এই যে তৃতীয় জামে তিনি উঠেন আর ঘুমান না। তাহাজ্জুদ শেষে তিনি বাগানে নদীর ধারে কিছুক্ষণ বেড়ান। তারপর মসজিদে ফজরের জামায়াতে শামিল হন। 4-5টি বাড়ি পেরিয়ে একটু পশ্চিমে এগুলোই মসজিদ। আগে মসজিদ আব্দুল গফুরের বাড়ির সীমার পরেই যেখানে ফাঁকা জায়গাটা সেখানে ছিল। কমিউনিস্টরা এই গ্রামে ঢোকার পর এ মসজিদ ভেঙে ফেলে। কয়েক বছর পর গ্রামবাসীদের চাপে তদানীন্তন রাজনৈতিক ইউনিয়ন মসজিদ নির্মাণের অনুমতি দেয়, কিন্তু আগের জায়গায় তা নির্মাণের অনুমতি মেলেনি। প্রতিদিনের মতোই তাহাজ্জুদ পড়ে ঘর থেকে বেরুলেন তিনি। কিন্তু নিত্যকার মতো সোজা বাইরে না গিয়ে তৃতীয় ছেলে ইকরাম্ভের ঘরের দরজায় দাঁড়ালেন। একটু দাঁড়িয়ে নক করলেন দরজায়, তারপর ডাকলেন ইকরাম্ভ। অল্পক্ষণ পর ঘর থেকে আওয়াজ, এলো, জি আব্বা, উঠো, ভোর হয়েছে, নামাজ পড়ো। দুদিন হল গ্রীষ্মের বন্ধে বাড়ি এসেছে ইকরাম ও ফাতিমা ফারহানা। কমিউনিস্ট যুগের চলমান ধারায় মানুষ ওরা, কিন্তু যতদিন ওরা বাড়িতে ছিল পারিবারিক ও সামাজিক ঐতিহ্য তারা পুরোপুরি মেনে চলেছে। আরবি শিক্ষার কোনো সুযোগ নেই বটে, কিন্তু বাড়িতে ও গ্রামের মাকতবে তারা দোয়া, দরুদ ও কুরআন শরীফ পড়া খুব ছোটবেলাতেই শিখেছে। মসজিদে তারা বেসরকারিভাবে এখনও মাকতব চালায়। প্রথম দিকে কমিউনিস্ট সরকার এ মাকতব বন্ধ করে দিয়েছিল। সরকারি খাতায় মসজিদটির মতো এখনও বন্ধই আছে। জনমতের চাপে স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ গোপনে মাকতবের সম্মতি দিয়েছে। ইকরাম ও ফারহানা তাসখন্দ ও মস্কোতে গিয়ে চলমান ধারার সাথে মিশে গেছে বটে, কিন্তু অতীতকে ভুলে যায়নি। বিশেষ করে পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তাদের অপরিসীম। তাই বাড়ি এলে এবং এমনকি বিশ্ববিদ্যালয়ে হস্টেলের নিভৃত কক্ষে তাদেরকে অনেক সময় নামাজ পড়তে দেখা যায়। দরজা খুলল ইকরাম্ভ। ইকরাম্ভকে সালাম দিলেন আব্দুল গফুর। লজ্জায় লাল হয়ে গেল ইকরাম্ভ। বলল, মাফ করুন আব্বা, আমার ভুল হয়েছে। দেখা হলেই সালাম দেয়া এ সমাজের এক অতি পরিচিত সামাজিকতা, কিন্তু তাসখন্দ আর মস্কোর সমাজ একে নির্বাসন দিয়েছে, তাই এ ভুল হওয়া স্বাভাবিক। আব্দুল গফুর সস্নেহে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি অজু করো, আমি ফাতিমাকে ডাকি। ফাতিমা ফারহানাকে ডেকে দিয়ে আব্দুল গফুর বেরিয়ে এলেন বাগানে, তারপর গেলেন নদীর ধারে। নদীর তীর থেকে পাথর আর কাদায় গড়া সিঁড়ি নেমে গেছে পানিতে। ঘাটের দুপাশটা বেড়া দিয়ে আড়াল করা যাতে মেয়েদের কাজ ও গোসল করতে কোনো অসুবিধা না হয়। ঘাটে এসে দাঁড়িয়ে ঘাটের দিকে তাকাতে গিয়ে ঘাটের পূর্ব পাশে বেড়ার দিকে নজর পড়তেই চমকে উঠলেন আব্দুল গফুর। একটা বড় কাঠের বাক্স বেড়ায় আটকে পানিতে দুলছে। এগিয়ে গেলেন আব্দুল গফুর, নেমে গেলেন পানির কিনারে। 7-8 ফিট লম্বা একটা কাঠের বাক্স, ভাঙা, পরিত্যক্ত নয়, একদম নতুন। হাঁটু পরিমাণ পানিতে নেমে তিনি বাক্সটিকে টানলেন, টেনে কিনারে আনলেন। বাক্সের একটা মাথা মাটিতে তুললেন, বেশ ভারী। চলে এলেন আব্দুল গফুর। ইকরাম্ভ ফাতিমাকে বাক্সটির কথা বলে নামাজে চলে গেলেন তিনি। নামাজ পড়ে এসে দেখলেন ওরা ধরাধরি করে টেনে বাক্সটি বাগানে নিয়ে এসেছে। আব্দুল গফুর আসতেই ইকরাম্ভ বলল, আব্বা, বাক্সটা কমিউনিজমের বিশ্ব রেড সংস্থা ফ্রায়ের। দেখুন, পাঠানো হয়েছে বোম্বাই থেকে তাসখন্দে, পাঠিয়েছে ভারতস্থ বিশ্ব রেড সংস্থা ফ্রায়ের দূতাবাস। কিন্তু বাক্সটা এখানে নদীতে এলো কি করে? ফাতিমা ফারহানা বাক্সের গায়ের লেখাগুলো দেখছিল। তখন ফর্সাও হয়ে এসেছে অনেকখানি। একটা লেখা ভালো করে দেখে বলে উঠল, এখানে দেখুন আব্বা, তারিখটা গতকালের। অর্থাৎ গতকাল বোম্বে থেকে পাঠিয়েছে? ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন আব্দুল গফুর। অবাক লাগছে আব্বা, চিন্তান্বিত স্বরে বলল ইকরাম্ভ। চিন্তা করছিলেন আব্দুল গফুরও। ফাতিমা ফারহানা তখনও বাক্সটি নেড়ে চেড়ে দেখছিল। বলল, দেখুন আব্বা, বাক্সের এই মাথায় অনেকগুলো ফুটো। ফুটো? চমকে উঠলেন আব্দুল গফুর। তারপর তিনি ঝুঁকে পড়ে বাক্সটি ভালো করে পরীক্ষা করলেন। তারপর বাক্সের দৈর্ঘ্যের দিকে আরেকবার নজর করলেন। চোখ বুজে মুহূর্তকাল চিন্তা করে বললেন, মনে হয় এর মধ্যে জীবন্ত কোনো কিছু আছে, মানুষও হতে পারে। আতকে উঠল ইকরাম্ভ ও ফাতিমা ফারজানা দুজনেই। আব্দুল গফুর গম্ভীর কণ্ঠে বললেন, ইকরাম্ভ, বাক্সের বাঁধনগুলো কেটে দাও, বাক্স খুলে ফেলো। ইকরাম্ভ বলল, সরকারি বিমানের জিনিস খোলা কি ঠিক হবে? আমরা কিছুই জানি না, এই খোলাটা সরকারি প্রয়োজনও হতে পারে। বাক্স খুলছিল ইকরাম্ভ। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল ফাতিমা ফারহান ও আব্দুল গফুর। বাক্স খোলা হল। খুলেই আতকে উঠে 2 পা পিছিয়ে গেল ইকরাম্ভ। বলল, আব্বা, মানুষ। দ্রুত বাক্সটির ওপর ঝুঁকে পড়লেন আব্দুল গফুর। সূর্য ওঠার তখনও বেশ বাকি থাকলেও ফর্সা হয়ে গেছে। ভোরের সাদা আলোয় আব্দুল গফুর দেখলেন মুখের অংশটা ছাড়া সর্বাঙ্গ পুরো স্পঞ্জে আবৃত।
কালো দাঁড়িতে আবৃত সুন্দর একটি মুখ, চোখটি তার বোঝা। নাকে হাত রাখলেন আব্দুল গফুর। চোখটি তার উজ্জ্বল হয়ে উঠল। না, লাশ নয়, জীবিত মানুষ, জীবিত আছে। তিনি মুখ তুলে ইকরামভ ও ফাতিমার দিকে চেয়ে বললেন, মানুষটি এখনো বেঁচে আছে। বলে তাড়াতাড়ি স্পঞ্জ তুলে টেনে খুলে ফেললেন। তারপর বললেন ইকরামভ, এসো, ধরো, একে মেহমানখানায় নিয়ে চলো। আর ফাতিমা ফারহানার দিকে চেয়ে বলল, মা তুমি যাও, মেহমানখানার এদিকের দরজাটা খুলে দাও। মেহমানখানায় শুয়ে দিলেন অজ্ঞান যুবকটিকে। ৩০ বছরের সুন্দর ও সুঠাম দেহি বলিষ্ঠ যুবক, কপাল ও মাথায় ব্যান্ডেজ বাঁধা, জলপাই রঙের ইউনিফর্ম গায়ে। কোন দেশের কিংবা কোন জাতির পোশাক চিনতে পারলেন না আব্দুল গফুর, কিন্তু চুল, রং ও দেহের গড়ন দেখে তার মনে হল এই দেশেরই ছেলে সে। একরাশ বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকা ইকরামভ ও ফারহানার দিকে চেয়ে বললেন, তুর্কিস্তানেরই কোন কবিলার ছেলে আমার মনে হচ্ছে। হঠাৎ আব্দুল গফুরের নজরে পড়ল জামার কালার ব্যান্ডে ক্ষুদ্র একটা মনোগ্রামের মতো। ঝুঁকে পড়ে দেখলেন নতুন এক চাঁদের বুক ভরে জড়ানো অক্ষরে কি যেন লেখা। অক্ষরগুলো মনে হচ্ছে আরবি। চোখ দুটি তার উজ্জ্বল হয়ে উঠল। ইকরামভকে বললেন, দেখো তো কি লেখা এখানে। ইকরামভ দেখে বলো, না আব্বা, পড়া যায় না। এটা মনে হচ্ছে কোনো কিছুর প্রতীক, চিহ্ন, মনোগ্রাম। লেখাগুলো আরবি বলে মনে হয়, ভাবছিলেন আব্দুল গফুর। বললেন, ইকরামভ, তুমি বাক্স, স্পঞ্জ সবকিছু বাড়ির ভেতরে নিয়ে গোডাউনে রাখো। কেউ দেখুক আমি চাই না। সরকারি লোকদের কি খবর দেয়া দরকার নয়? সময় যায়নি ইকরামভ, লোকটার জ্ঞান ফিরে আসুক, সবই জানা যাবে, তখন প্রয়োজনীয় সবকিছুই করা যাবে। আর কোনো কথা না বলে ইকরামভ চলে গেল। আব্দুল গফুর মেয়ে ফাতিমার দিকে চেয়ে একটা গাছের নাম বলে দিয়ে বললেন, ৭-৮টা পাতার রস করে নিয়ে এসো, এর জ্ঞান ফিরাতে হবে। ধীরে ধীরে চোখ খুলল আহমদ মুসা। চিত হয়ে শুয়েছিল। চোখ দুটি খুলতেই সামনের দেয়ালে গিয়ে চোখ পড়ল। দেয়ালে একটি ছবি টাঙানো, কাবা শরীফের ছবি। চোখ বুঝল আহমদ মুসা। মুহূর্তকাল পরেই আবার চোখ খুললেন। চোখ এবার নিজের উপর। গায়ের ওপর সাদা একটা উলের চাদর, নরম বিছানা। আবার তার চোখ দুটি গিয়ে পড়ল সেই কাবা শরীফের ছবির উপর। সেখান থেকে ঘরের চারদিকে একবার চোখ বুলাতে গিয়ে ডান দিকে ঘুরতেই চোখ গিয়ে পড়ল আব্দুল গফুরের ওপর। জগতে সব উৎসুক্য নিয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে থাকা কাঁচা পাকা চুলের শক্ত সুঠাম পুরুষ। মাথায় কাজ করা টুপি, ঢিলা পোশাক, মধ্য এশিয়ার তুর্কি মুসলমানের একটা প্রতিচ্ছবি। ভ্রু কুঁচকে উঠল আহমদ মুসার। পাশেই বিস্ময় নিয়ে দাঁড়িয়েছিল ইকরাম ও ফাতিমা ফারহান। আহমদ মুসার চোখ তাদের ওপর দিয়েও ঘুরে এল। ফাতিমা ফারহানার ওপর চোখ পড়তেই চোখ নামিয়ে নিল আহমদ মুসা। চোখ ঘুরে আবার গিয়ে পড়ল আব্দুল গফুরের ওপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে মুখ খুললেন আহমদ মুসা। ওয়া আলাইকুম আসসালাম জবাব দিলেন আব্দুল গফুর। আবার ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিল আহমদ মুসা। গ্রামের একটা কুটির বই নয়, কাঁচা দেয়াল, কাঁচা মেঝে। ওই তো দরজা দিয়ে বালু পাথরের কাঁচা উঠান দেখা যাচ্ছে, কিন্তু তাকে তো বাক্সে পুরে বিমানে করে তাশখন্দে আনা হচ্ছিল। আহমদ মুসা উঠে বসতে যাচ্ছিল। ইকরাম তড়িৎ এসে আহমদ মুসাকে উঠে বসতে সাহায্য করল। আহমদ মুসা উঠে বসে তার দিকে চেয়ে বলল, শুক্রিয়া, ধন্যবাদ, বলল ইকরামভ। আহমদ মুসা আব্দুল গফুরের দিকে চাইল। তারপর চোখ দুটি নিচে নামিয়ে বলল, আমি কোথায়? আপনারা কে? কেমন করে আমি এখানে এলাম? এটা তাজিকিস্তানের একটা পাহাড়ি গ্রাম, বললেন আব্দুল গফুর। তাজিকিস্তান? একরাশ বিস্ময় ঝরে পড়ল আহমদ মুসার কণ্ঠে। তার চোখ দুটি বুজে এলো, মুখটিও তার যেন রক্তিমাভ হয়ে উঠল। ঠোঁটেও কেমন যেন একটা কাঁপন। চোখ দুটি খুলল সে। হঠাৎ দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার দুগণ্ড বেয়ে। তাড়াতাড়ি মুছে নিয়ে বলল, মাফ করবেন, আমি অভিভূত হয়ে পড়েছি। কি করে এলাম এখানে? নদীতে একটা বাক্স আমরা পেয়েছি, বললেন আব্দুল গফুর। নদীতে বাক্স? আজ কয় তারিখ? ৪ সেপ্টেম্বর। ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত উত্তর দিল ইকরাম। তাহলে কি ওরা আমাকে বিমান থেকে ফেলে দিয়েছে, না বিমান ক্র্যাশ করেছে? আহমদ মুসার একরাশ বিস্ময়। কি হয়েছে, ঘটনা কি বলুন, বললেন আব্দুল গফুর। গত সন্ধ্যায় ওরা আমাকে বিমানে তুলেছে। আমাকে তাশখন্দে নিয়ে যাবার কথা বলে আমি জানি। এমন সময় কিসের যেন ক্ষীণ একটা আওয়াজ ভেসে এলো। সবাই উৎকর্ণ হল। জমাট বাঁধা একটা আওয়াজ। অনেকগুলো হেলিকপ্টার একসাথে উঠছে, বলল আহমদ মুসা। সবাই আহমদ মুসার দিকে তাকাল। কিসের আওয়াজ তারা এখনও তা ধরতে পারেনি। ইকরাম দৌড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কিছুই দেখা যায় না। ততক্ষণে শব্দও মিলিয়ে গেছে। হেলিকপ্টারের শব্দ আপনি কি করে বুঝলেন? প্রশ্ন করল ইকরাম।
আমার কান ভুল না শুনলে ও শব্দ হেলিকপ্টারেরই, শুয়ে পড়তে পড়তে বলল আহমদ মুসা। মাথাটা তার বেদনায় ছিঁড়ে যাচ্ছে। আপনার পরিচয় কি? কে আপনি? প্রবল উৎসুক্য ঝরে পড়ল ইকরামের কণ্ঠে। আহমদ মুসা কথা বলার আগে কথা বলে উঠলেন আব্দুল গফুর। বললেন, থাক এ প্রশ্ন এখন, উনি অসুস্থ। বলে আহমদ মুসার কাছে সরে এসে নরম গলায় বললেন, অসুস্থ বোধ করছেন? আহমদ মুসা আব্দুল গফুরের দিকে মাথা ঘুরিয়ে বলল, আপনাদের পরিচয় জানি না, কিন্তু আপনি আমার পিতার বয়সের। আপনি বলে সম্বোধন করে আমাকে লজ্জা দেবেন না। চমকে উঠলেন বৃদ্ধ আব্দুল গফুর। একটি মুখ তার চোখে ভেসে উঠল। সেই হারানো বড় ছেলে। ঠিক এই বয়সেরই ছিল, ঠিক এমনই ছিল তার সুঠাম শরীর। আনমনা হয়ে পড়লেন তিনি। কষ্ট দিলাম আপনাকে? বলল আহমদ মুসা। না বাবা, হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো বৃদ্ধের। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, বলছিলাম তুমি অসুস্থ বোধ করছো কিনা? না তেমন কিছু নয়, মাথায় ব্যথা, গায়ে কিছু ব্যথা বোধ হচ্ছে। আব্দুল গফুর ফাতিমা ফারহানার দিকে ফিরে বললেন, দেখো গরম পানি হয়েছে কিনা, হলে দিয়ে যেতে বলো, একটু গরম দুধও আনতে বলো। হঠাৎ আবার সেই শব্দ ভেসে এলো, এবার আরও স্পষ্ট। ইকরম ছুটে বেরিয়ে গেল আবার। বৃদ্ধ আব্দুল গফুরও উঠানে গিয়ে দাঁড়ালেন। অল্পক্ষণ পর ফিরে এলো সবাই। আহমদ মুসা ইকরমের দিকে তাকালো। ইকরম হয়ে কথা বলল প্রথম। বলল, 4টি হেলিকপ্টার এসে আবার চলে গেল। চোখ দুটি বন্ধ হয়ে এলো আহমদ মুসার। পরিষ্কার এখন তার কাছে বিমান বিধ্বস্ত হয়েছে। অজান্তেই শিউরে উঠলেন তিনি। বিধ্বস্ত? বিমান থেকে তাহলে তাকে বহনকারী বাক্স নদীতে এসে পড়েছে। আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন আল্লাহর দরবারে। সবাই তাকিয়েছিল আহমদ মুসার দিকে। সবাই বুঝছে, ভাবছে আহমদ মুসা কিছু বলবেন তিনি। আহমদ মুসা চোখ খুললেন, বললেন, অ্যারোফ্লোটের একটি বিমান বিধ্বস্ত হয়েছে আশেপাশে কোথাও। একটু থামলেন আহমদ মুসা। আব্দুল গফুর, একরাম ও ফাতিমা ফারহানা সবার চোখেই উদ্বেগ ঝরে পড়ল। একটা বিষণ্ণতা এসে ছড়িয়ে পড়ল সবার চোখে মুখে। আহমদ মুসা আবার শুরু করলেন, বুঝতে পারছি ওই বিমান থেকেই আমাকে নিয়ে বাক্সটি ছিটকে পড়েছে নদীতে। আহ করে একটা অস্ফুট শব্দ তুলে হাতে মুখ ঢেকে বসে পড়ল ফাতিমা ফারহানা। আব্দুল গফুর ও ইকরামের চোখও বিস্ময় বিস্ফারিত। কেউ কোনো কথা বলতে পারল না। কথা বলল প্রথম আহমদ মুসাই। বললেন, পাহাড়ে পড়লে কি হতো আল্লাহই জানেন। আল্লাহ যাকে রক্ষা করতে চান এভাবেই রক্ষা করেন। ঠিক বলেছ, আল্লাহর কুদরত বলা ছাড়া এর আর কোনো ব্যাখ্যা নেই। বললেন আব্দুল গফুর। এ এক চমৎকার কাহিনী হবে, বলল ইকরাম। ফাতিমা ফারহানার চোখ থেকে বিস্ময়ের ঘোর এখনও কাটেনি। এ সময় গরম পানি এলো। আব্দুল গফুর আহমদ মুসাকে বললেন, গরম পানি দিয়ে ভালো করে অজু করে নাও, নাস্তার পরে কথা বলবো। আহমদ মুসা কথা শেষ করলেন। বললেন, কিভাবে কারকবে বন্দী হলেন, কিভাবে বোম্বাইয়ে আনা হলো, তাস্কন্দে তাকে চালান দেয়া হচ্ছে কিভাবে, তার সবকিছুই কারকবের বৃদ্ধের কাছে জানালেন আব্দুল গফুর। একরাম্ভ এবং ফাতিমা ফারহানা উদ্গ্রীব হয়ে শুনছিল তার কথা। আহমদ মুসার কথা শেষ হয়ে কথা বলে উঠল ইকরাম্ভ। বলল, কিন্তু বিশ্ব রেড সংস্থা ফ্রের সাথে আপনার শত্রুতা কিসের? আপনি কে তা তো বললেন না। ম্লান একা হাসি খেলে গেল আহমদ মুসার ঠোঁটে। চাইল ইকরামের দিকে। শুয়ে শুয়ে কথা বলছিল আহমদ মুসা। উঠে বসল ধীরে ধীরে। আব্দুল গফুর, ইকরাম্ভ ও ফাতিমা ফারহানার 3 জোড়া উৎসুক চোখ আহমদ মুসার ওপর নিবদ্ধ, যেন সবাই জানতে চায় এ প্রশ্নের উত্তর। আহমদ মুসা ধীরে ধীরে মুখ খুলল। তার শূন্য দৃষ্টি জানালা দিয়ে বাইরে নিবদ্ধ, যেন অতীতের কোনো অতলে হারিয়ে গেছে। বলল, কমিউনিস্টদের বিশ্ব রেড সংস্থা ফ্রের সাথে কোনো শত্রুতা আমার নেই। আমি এ সরকারের কোনো ক্ষতি করিনি। আমার অপরাধ একটাই, আমি আমার মুসলিম জাতিকে জীবনের জীবন কাঠির পরশে ঘুম থেকে জাগাতে চেয়েছি। পরাধীনতার শৃঙ্খল থেকে তাদের মুক্ত করতে চেয়েছি। হৃদয়ের কোনো তলদেশ থেকে কথাগুলো বেরিয়ে এলো। আবেগ ও মমতায় মাখানো শেষের কথাগুলো বড্ড ভারী শোনাল। 3 জনেই কিছুক্ষণ নীরব। ইকরম ভই আবার নীরবতা ভাঙল। বলল, আপনার পরিচয় কি? দেশ কোথায়? বলবেন কি? আহমদ মুসা আবার চাইল ইকরমের দিকে। ঠোঁটে আবার সেই ম্লান হাসি। বলল, আমার দেশ কোথায়? এ প্রশ্নের উত্তর কোনোদিন আমি ভেবে দেখিনি মিস্টার ইকরম। একটু থামল, তারপর বলল, কোন দেশকে আমার দেশ বলবো? আমার কোনো দেশ নেই। গোটা মুসলিম বিশ্বই আমার ঘর। আব্দুল গফুর ও ফাতিমা ফারহানার চোখে বিস্ময়, ইকরমের চোখে তীক্ষ্ণ কৌতূহল। কিন্তু কথা শেষ না করেই থেমে গেল ইকরম। আহমদ মুসা বলল, বিশ্বাস করার মতো নয় অবশ্যই, কিন্তু আমার জন্য এটাই বাস্তবতা। জন্ম আমার সিংকিয়াংয়ে, তারপর একদিন উদ্বাস্ত হয়ে ছিটকে পড়েছি বাইরে। থামল আহমদ মুসা।
ফাতিমা ফারহানার মুখটি নিচু। ইকরামের চোখে আরো অনেক জিজ্ঞাসা, আর বৃদ্ধ আব্দুল গফুরের বুকটি তোলপাড় করছে। ফেলে আসা অতীতটা ভেসে উঠেছে তার চোখে। সব হারানো পাহাড়, পর্বত, অভিমুখী উদ্বাস্ত সারি চোখ বুঝলেই দেখতে পান তিনি। অনেকেই তো সীমান্ত ডিঙিয়ে চলে গেছে আফগানিস্তান, ইরাক, তুরস্ক ও ভারত উপমহাদেশে। তার ছেলে আল্লাহ বকুশ কোথায় সে? বেঁচে থাকলে সে তো এখনও এমনি ঠিকানাহীন উদ্ধাস্ত। বুকটি মোচড় দিয়ে উঠল বৃদ্ধের। চোখ তুলে তাকালেন আহমদ মুসার দিকে। এমন বয়সেই আল্লাহ বকুশ হারিয়ে গেছে। এমনি করে জাতির জন্যই সে ঘর ছেড়েছে, সব ছেড়েছে। আবার কথা বলল ইকরাম। বলল সে, থাক, এ বিষয় পরেও জানা যাবে। আপনার নাম কিন্তু এখনো জানতে পারিনি। সবাই তাকালো আহমদ মুসার দিকে। মনে এ প্রশ্নটা সবারই। আহমদ মুসা। তার নাম জানিয়ে দিল আহমদ মুসা। নামটা শুনে ফাতিমা ফারহানা কি যেন ভাবল। তার চোখে জিজ্ঞাসা জেগে উঠতে দেখা গেল। মুখটা কিঞ্চিত আরক্ত হল তার। প্রথম কথা বলল সে, জিজ্ঞেস করল, আপনি ফিলিস্তিনে ছিলেন? আহমদ মুসা তাকালো ফাতিমা ফারহানার দিকে। ফারহানার চোখে চোখ পড়ল। চোখ নামিয়ে নিল আহমদ মুসা। ছিলুম, বলল আহমদ মুসা। সাইমুমের সাথে আপনার সম্পর্ক ছিল? বিস্মিত চোখে চাইল আহমদ মুসা ফারহানার দিকে। বলল, ছিল। ফাতিমার ফারহানুর চোখেও বিস্ময়, একটা চাঞ্চল্য তার চোখে মুখে। আবার প্রশ্ন করল ফাতিমা ফারহানাই, আপনি কি ফিলিস্তিন থেকে মিন্দানাও যান? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল আহমদ মুসা। পিসিডার সাথে সেখানে আপনি কাজ করেছেন? হ্যাঁ। ফাতিমা ফারহানা অভিভূতের মতো তাকিয়েছিল আহমদ মুসার দিকে। তার চোখে যেন জগতের বিস্ময়। আহমদ মুসার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আপনি এসব জানেন কি করে? বলল আহমদ মুসা। ফাতিমা ফারহানা একবার ইকরামের দিকে চেয়ে বলল, সাম্প্রতিক এক শামিজদাদে সোভিয়েত ইউনিয়নে গোপনে প্রচারিত সাইক্লোস্টাইল করা পত্রিকা এ সম্বন্ধে একটি নিবন্ধ আমি দেখেছি। ইকরাম ফাতিমার দিকে চেয়ে বলল, আমরা কিন্তু কিছুই বুঝলাম না ফারহানা। ফাতিমা ফারহানা একবার আহমদ মুসার দিকে তাকিয়ে নিয়ে বলল, আব্বা, ভাইয়া, ইনি ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। আবার মিন্দানাওয়ের মুসলিম মুক্তি সংস্থা পিসিডার নেতৃত্বে ইনি ছিলেন। সকলেরই বিস্মিত দৃষ্টি আহমদ মুসার দিকে। আহমদ মুসা বলল, সবই আপনারা জেনেছেন। আরেকটা খবরও আপনাদের দেই। গত পরশু মিন্দানাও দ্বীপপুঞ্জ মুসলমানরা মুক্ত করেছে এবং মুসলমানদের স্বাধীন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেখান থেকে ফ্রোয়ের হাতে আপনি গ্রেপ্তার হলেন কেমন করে? জিজ্ঞেস করল ফাতিমা ফারহান। এ বিষয়টা পরিষ্কার করতে হলে আমাকে অনেক কথাই বলতে হয় বলে আহমদ মুসা কাগায়ানে তার আহত হওয়া থেকে শুরু করে হেলিকপ্টারে জাম্বুয়াঙ্গ থেকে কারকভের শিপে আসা পর্যন্ত ঘটনাগুলো সংক্ষেপে বলে গেল। কিছু বলতে যাচ্ছিল ইকরাম, হঠাৎ প্রধান ফটক থেকে করাঘাতের শব্দ এলো। ভ্রু কুচকে উঠল আব্দুল গফুরের। অসময়ে এমন করে কে এলো? সবাইকে ইঙ্গিতে বসতে বলে আব্দুল গফুর উঠে দাঁড়িয়ে যেতে যেতে বললেন, দেখে আসি। অল্পক্ষণ পর ফিরে এলো আব্দুল গফুর। চিন্তিত দেখা দিল তাকে। বসতে বসতে বললেন তিনি, রাজনৈতিক সেক্রেটারি সাহেব এসেছিলেন, দুটো খবর দিয়ে গেলেন। স্টালিনাবাদ থেকে আবদুল্লায়েভ জানিয়েছে তার আসতে আরও দুদিন দেরি হবে। উল্লেখ্য, আব্দুল গফুরের ছেলে আবদুল্লায়েভ এখানকার গ্রাম প্রশাসক সংস্থা বহুমুখী সমবায়ের সভাপতি। একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবার জন্য দুদিন আগে স্টালিনাবাদ গেছে। আজই তার ফেরার কথা। আব্দুল গফুর বললেন, দ্বিতীয় খবরটি হল, রেডিওতে বলে দেয়া হয়েছে বিধ্বস্ত বিমানের কোনো অংশ কিংবা বিমান থেকে ছিটকে পড়া কোনো জিনিস যদি কেউ কোথাও পায় বা দেখতে পায়, তাহলে অবিলম্বে যেন তার নিকটবর্তী কোনো সরকারি প্রশাসনকে জানায়। ইকরাম এবং ফাতিমা ফারহান দুজনেই একসঙ্গে পিতার মুখের দিকে চাইল। তাদের মুখে শঙ্কা। আহমদ মুসার মুখে কোনোই ভাবান্তর নেই। দূর থেকে আকাশে অনেকগুলো হেলিকপ্টার ওড়ার একটা জমাট শব্দ কানে আসছে। ইকরাম এবং ফাতিমা ফারহানা তাদের আব্বার ঘরে বসে। আব্দুল গফুর বাড়ির সবাইকে তার ঘরে ডেকেছেন। অন্য কেউ এখনও পৌঁছায়নি। মেঝে ভেড়ার পশমে হাতে বোনা কার্পেট। এ কার্পেটেই বসেছে ইকরাম এবং ফাতিমা ফারহান। ইকরাম ফাতিমাকে প্রশ্ন করল, যে শামিজদাদের কথা তুই ওখানে বললি, তা পেয়েছিলি কোথায়? ওগুলো তুই পড়িস নাকি? ফাতিমা ইকরামের দিকে এক পলক চেয়ে একটু হেসে বলল, কেন, পড়তে দোষ কি? আর পাওয়ার কথা বলছো? মস্কো ইউনিভার্সিটি মুসলিম ছাত্রমহলে ওটা নিয়মিতই বিলি হয়। কে বিলি করে কোনোদিন দেখেনি জানি না। আঙ্গুলে গোনা দু চারজন ছাড়া সব মুসলিম ছাত্রছাত্রী এ সামিজদাদ গোপনে গোপনে পড়ে। তুমি তাসখন্দে এটা কখনো পাওনি ভাইয়া? দেখেছি, কিন্তু আমি ওগুলো পড়ি না। ধরা পড়লে জীবনটাই শেষ হয়ে যাবে। গত মাসেই তো দুজন ধরা পড়ল। ওদের সংশোধন ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে। সংশোধন না হলে চিরদিনের জন্য সাইবেরিয়ার দাস শিবিরে যেতে হবে। একটু থামল ইকরাম, তারপর আবার বলল, তুই এগুলো পড়া এখন থেকে বাদ দিবি।
ধরা পড়লে আর রক্ষে থাকবে না। কিন্তু ভাইয়া, এ ভয়টা যত বাড়ছে, ওই সামিজদাদের জনপ্রিয়তা ততই বাড়ছে। এখন এ সামিজদাদের জন্য মুসলিম ছাত্রছাত্রীরা অধীরভাবে অপেক্ষা করে। আমি এমন অনেক মুসলিম স্যারকে জানি যারা এ সামিজদাদ পড়েন। অন্যে যাই করুক, তুই এসব পড়িস না। তুমি ভেবো না ভাইয়া, আমি এ ব্যাপারে খুব সাবধান আছি। আমি কখনো কোনো দিনই কারো সামনে এটা পড়ি না, কারো কাছ থেকে নিই না। কেমন করে ওগুলো তোর কাছে আসে? আসে না। আমি প্রতি মাসের 15 তারিখে লাইব্রেরির নির্দিষ্ট একটা বইয়ের মধ্যে পাই। আমি পড়ে ওখানেই রেখে আসি। অদ্ভুত ব্যাপার। অদ্ভুতই ভাইয়া। একটা শক্তিশালী নেটওয়ার্ক না থাকলে এটা সম্ভব হতো না। আমি তো এত কিছু খেয়াল করি না। করবে কেমন করে? পড়ার বাইরে কি তুমি কিছু বুঝো? বোঝে লাভ নেই। বেশি বুঝার ভালো পরিণতি আমি দেখি না। অর্থাৎ? আমি তাসখন্দ বিশ্ববিদ্যালয়ে আছি 2 বছর। এই 2 বছরে আমার জানা মতেই 200 মুসলিম ছাত্র হারিয়ে গেছে, যাদের খোঁজ কেউই কোনোদিন পায়নি। আর জেল ও সংশোধন ক্যাম্পে যাদের পাঠানো হয়েছে তাদের সংখ্যা আরও বেশি। ভাইয়া, একটা কথা বলো তো, এমন অত্যাচার দিয়ে গতিশীল কোনো কিছুর অগ্রগতি কি রোধ করা যায়? আমি এত কিছু বুঝি না, বুঝতে চাই না ফারহান। তোর প্রশ্নের জবাব আহমদ মুসা ভালো দিতে পারবেন। একটু থামল ইকরাম, তারপর বলল, আচ্ছা ফারহান, লোকটাকে তোর কি মনে হয়? আমি তার সম্পর্কে যা ধারণা করছি তার চেয়ে তিনি অনেক অনেক বড়। শামিজদাদ পত্রিকায় তাকে বিশ্ব মুসলিম মুক্তি সংগ্রামের নেতা হিসাবে অভিহিত করা হয়েছে। তিনি ফিলিস্তিন এবং মিন্দানাওয়ে যা করেছেন তাতে আমেরিকা ও আমাদের সরকারের পিলে চমকে গেছে বলতে হবে। তার নার্ভটা দেখো। আব্বার বলা দ্বিতীয় খবরটা শুনে আমরা শঙ্কিত হয়েছিলাম, কিন্তু দেখছো তো, তার চোখের পাতাটাও নড়েনি। এ সময় আব্দুল গফুর ঘরে ঢুকলেন। ইকরাম ও ফাতিমা ফারহানাকে দেখে বললেন, তোমরা এসেছ, বেশ, যাও তোমাদের মা আর ভাবিকে ডাকো। সবাই এসে প্রশস্ত মেঝের কার্পেটে আসন নিয়েছে। আব্দুল গফুর একটা তাকিয়ায় হেলান দিয়ে বসেছেন আর সবাই তার সামনে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আব্দুল গফুর বললেন, আমাদের পিতামহরা কোনো সমস্যা দেখা দিলে সিদ্ধান্ত নিতেন গোত্রের সবাইকে ডেকে পরামর্শ করে, কিন্তু এখন সেদিন নেই। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবার প্রকৃতপক্ষে কোনো স্বাধীন ক্ষমতাও আমাদের সমাজে নেই। সে যাক, আজ আমি এক সমস্যায় পড়েছি, তোমাদের পরামর্শ চাই। জিয়াউদ্দিন, আবদুল্লায়েভ, ওরা কেউ নেই। আবদুল্লায়েভ থাকলে খুবই ভালো হতো, কিন্তু তার জন্য অপেক্ষা করার উপায় নেই। থামলেন আব্দুল গফুর, তারপর আবার শুরু করলেন, আকস্মিকভাবে আমরা একজন মেহমান পেয়েছি। মেহমানকে কেমন করে পেলাম তোমরা জানো। এখন সমস্যা দাঁড়িয়েছে, সরকারি নির্দেশ অনুসারে এখনই তাকে সরকারের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে তাকে সরকারের হাতে তুলে দেওয়ার অর্থ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। বিপদ হলো, তাকে সরকারের হাতে তুলে না দিলে, এটা প্রকাশ হয়ে পড়লে যেমন আমাদের পরিবারের ওপর বিপদ আসবে, তেমনি মেহমানকে, অর্থাৎ যে আমাদের শুধু মুসলিম ভাই নয়, যার গোটা জীবনটাই কোমরের জন্য বিলিয়ে দেয়া, তাকে শত্রুর হাতে তুলে দেয়া আমাদের ঐতিহ্য ও ইমানের দিক দিয়ে চরম দায়িত্বহীনতা হবে। এখন তোমরা চিন্তা করে বলো কোন সিদ্ধান্ত আমরা নেব। সবাই নীরব। সবাই মাথা নিচু করে ভাবছে যেন। প্রথম মাথা তুলল ইকরম্ভ। সবার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, আব্বা, যদিও মেহমানের প্রতি আমাদের দায়িত্ব ও দুর্বলতা আছে, তবু তাকে সরকারের হাতে তুলে দেয়াই সঙ্গত। সরকারের কাস্টডি থেকেই আমরা তাকে পেয়েছি, আবার সরকারের কাছেই আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি। এতে অন্যায় কিছু আমাদের জন্য নেই। এটা না করলে আমাদের পারিবারিক বিপদের যে আশঙ্কা আছে তার ঝুঁকি আমরা নিতে পারি না। থামল ইকরম্ভ, আবার কিছুক্ষণ চুপচাপ। এবার কথা বলল ফাতিমা ফারহানা। বলল সে, মেহমানের পরিচয় না জানলে ভাইয়া যা বলেছেন তা করা যেত, কিন্তু তার যে পরিচয় আমরা পেয়েছি তাতে তাকে সরকারের হাতে তুলে না দিয়েও কি করে আমরা আমাদের পরিবারকে বিপদ থেকে রক্ষা করতে পারি, সেটাই আমাদের দেখা দরকার। এবার কথা বলল আবদুল্লাহের স্ত্রী আতিয়া। বলল সে, সিদ্ধান্তের ব্যাপারে আমাদেরকে বাস্তববাদী হতে হবে। এই সরকারের আইন আমাদের ভালো লাগুক বা না লাগুক, তার নির্দেশ আমাদের পছন্দ হোক বা না হোক, আমরা কিন্তু সবই মেনে চলছি, কারণ এ আদেশ অস্বীকার করার শক্তি আমাদের নেই। এক্ষেত্রেও তাই। সরকারি আদেশ লঙ্ঘন করার কোনো সামর্থ্য ও সুযোগ যেহেতু আমাদের নেই, তাই সরকারি আদেশ মানাই ভালো। আব্দুল গফুরের স্ত্রী স্বামীর দিক চেয়ে বললেন, যেটা ন্যায় হয় সেটাই করুন। মাথা নিচু করে ভাবছেন আব্দুল গফুর। সবাই নীরব। একসময় মাথা তুললেন তিনি, কথা বললেন, স্থির এবং ধীর কণ্ঠ তার। তোমাদের কথা শুনলাম। তোমরা বলেছ যুবকটিকে আমরা সরকারের কাস্টডি থেকে পেয়েছি। কথাটা ঠিক নয়, সে ফ্রয়ের কাস্টডিতে ছিল। সুতরাং তাকে সরকারের হাতে না দেয়ায় দোষ নেই। তারপরও আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। কিন্তু মেহমান যুবককে সরকারের হাতে তুলে দেবার চিন্তা যতবারই করতে গেছি, গোটা সত্তা আমার যেন বিদ্রোহী হয়ে উঠেছে। যুবকটি আমাদের জাতির এক অতি মূল্যবান সম্পদ বলেই শুধু নয়, আমি ওর মধ্যে আমাদের আল্লাহ বক্সকে খুঁজে পেয়েছি।
দিন শক্তির কাছে আত্মসমর্পণ না করে আমাদের আল্লাহ বকশ তো জাতির জন্য এই যুবকটির মতো করেই ঘর ছেড়েছে, সুখ শান্তি সব বিসর্জন দিয়ে হারিয়ে গেছে অনিশ্চিত অন্ধকারে। বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল বৃদ্ধের। থামলেন তিনি। তাঁর দু চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কারো চোখ শুষ্ক নেই, সবার চোখেই পানি। আল্লাহ বকশ এ বাড়ির বড় আদরের সন্তান। এ গ্রামে হিজরত করার পর এ বাড়ির প্রথম সন্তান সে। আব্দুল গফুরের পিতা গ্রামের নাম রেখেছিলেন আল্লাহ বকশ। এ গ্রামে এসে প্রথম পাওয়া নাতিরও আদর করে নাম রাখেন আল্লাহ বকশ। দুঃসাহসী স্বাধীনচেতা যুবক আল্লাহ বকশ। আল্লাহ ছাড়া আর কোনো কিছুকেই ভয় করত না। রুমালে চোখের দু কোণ মুছে নিয়ে আবার শুরু করলেন আব্দুল গফুর। পরিবারের বিপদের কথা আমিও চিন্তা করেছি, একটা সমাধানও বের করেছি। আমি যুবককে নিয়ে চলে যেতে চাই। পাহাড়ের ওপাশেই তো আফগানিস্তান। তোমরা জানো, সীমান্তের এপারেও আমাদের তাজিক, কিরগিজ, উজবেক ও তুর্কমেন এলাকায় অনেক মুজাহিদ ঘাঁটির পত্তন হয়েছে। একটা আশ্রয় আমরা খুঁজে পাবই। ফ্রয়ে ঘটনার কখনো খোঁজ পেলে তোমরা বলে দিও, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। আব্বা বলে আর্তনাদ করে উঠল ফাতিমা ফারহানা। ইকরাম্বু উঠে গিয়ে তার আব্বার হাত ধরে বলল, আব্বা, আমাকে মাফ করুন। আমি আল্লাহ বকশের ভাই। কি করতে হবে আমাকে আদেশ করুন। ইকরাম্ভের দুগণ্ড বেয়ে নামছে অশ্রুধারা। ঠোঁট দুটি তার দৃঢ় সংবদ্ধ, চোখে শপথের দীপ্তি। আহমদ মুসা গভীর মনোযোগের সাথে মধ্য এশিয়ার একটি মানচিত্র দেখছিলেন। বেশ একটু রাত হয়েছে তখন। হারিকেনের হালকা আলো ঘরে। আহমদ মুসার হাতে একটি স্কেল। মাঝে মাঝে মেপে দেখছিলেন মানচিত্রের বিভিন্ন অংশ। ফাতিমা ফারহানা একটা ট্রেতে এক গ্লাস গরম দুধ এবং কিছু ঔষধ নিয়ে ঘরে এসে দাঁড়িয়েছে। আহমদ মুসা টের পায়নি। মানচিত্রের ওপর ঝুঁকে আছে তার মুখ। মুখটা হারিকেনে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আহমদ মুসার এই মনোযোগ ভাঙতে দ্বিধা করছিল ফাতিমা ফারহানা, কিন্তু আব্বা বলে গেছেন ঠিক সময়ে ঔষধ খাওয়াতে। ফাতিমা ফারহানা একটু শব্দ তুলে ট্রেটা টেবিলে রাখল। চমকে মুখ তুললেন আহমদ মুসা। মাফ করবেন, বিরক্ত করলাম। ঔষধ খাওয়ার সময় হয়েছে বলে দুধের গ্লাস এবং ঔষধ আহমদ মুসার দিকে এগিয়ে দিল ফারহানা। আহমদ মুসা নিতে নিতে বললেন, ইকরাম কোথায়? বাইরে। আপনার আব্বা? জনাব, আপনি আমাকে তুমি বললে খুশি হব। একটু থেমে ফারহানা বলল, কমিউনিটি অফিস থেকে আব্বাকে ডেকে পাঠিয়েছে, তিনি সেখানেই গেছেন। তারপর দুজনেই চুপ। আহমদ মুসা ঔষধ খেয়ে নিলেন। আবার কথা বলল ফারহানা। বলল, মানচিত্র দেখে কি আপনি এই অঞ্চলটা চিনে নিতে পারবেন? যাতে পারি সেজন্যই দূরত্ব সম্পর্কে নতুন করে জানতে চেষ্টা করছি। একটু প্রশ্ন করতে চাই। করো। আপনি তো ইচ্ছার বিরুদ্ধে এদেশে এসেছেন, কেমন বোধ করছেন? কে বলল আমি ইচ্ছার বিরুদ্ধে এসেছি? আপনি তো বন্দী হয়ে এদেশে এসেছেন। বন্দী হয়ে এসেছি বটে, কিন্তু হতে পারে তো তাদের দিয়ে আল্লাহ আমার মনের একান্ত আকাঙ্ক্ষাই পূরণ করেছেন। বুঝলাম না, আপনি কি তাহলে আপনার কর্মক্ষেত্র হিসাবে এদেশকে বেছে নিয়েছেন? গলাটা যেন একটু কেঁপে উঠল ফারহানার। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বোধহয় তাই। ফাতিমা ফারহানার গোটা শরীরে শিহরণ খেলে গেল। তার স্মরণ হল ফিলিস্তিনের কাহিনী, মিন্দানাওয়ের কাহিনী। সেই সাথে চোখের সামনে ভেসে উঠল অতুল শক্তিধর এখানকার কমিউনিস্ট বিশ্ব রেড সংস্থা ফ্রের বিশাল বিভৎস চেহারা। অন্তর কেঁপে উঠল ফারহানার। তার মুখে কোনো কথা নেই। আহমদ মুসা বলল, ভয়ের কিছু নেই ফারহানা। প্রতিটি কান্নার একদিন শেষ আছে। অনেক বছর ধরে এখানে মুসলমানরা কাঁদছে কাঁদছে, আর্তনাদ করছে এই পামির। আমুদ্দরিয়া সিদ্দরিয়ায় দেখবে তারই চোখে পানি। এ কান্নার ইতি হবে, হতেই হবে। নিরস্ত্র আফগানদের সাহস এবং সংগ্রাম আজ এরই শুভবার্তা বয়ে এনেছে। হাতের স্কেলটা দিয়ে মানচিত্রের ওপর আস্তে আস্তে টোকা দিচ্ছিলেন, আর মাথা নিচু করে অনেকটা স্বগত কণ্ঠেই ওই কথাগুলো বলছিলেন আহমদ মুসা। মনে হচ্ছিল হৃদয়ের কোনো তলদেশ থেকে তার কথাগুলো উঠে আসছিল। ফারহানার কাছে কথাগুলো শুধু নতুন নয়, বিস্ময়কর নয়, যেন অপার্থিব একটা ব্যাপার। সে বলল, ভয়ের চেয়ে আমার কাছে বড় সম্ভাবনার ব্যাপারটা। সম্ভব কি আসলে? তোমাদের কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, কলকারখানা ও কলেজগুলোতে মুসলিম তরুণ, যুবক ও বৃদ্ধদের বুকে কান পেতে তাদের হৃদয়ের কথাগুলো শোনো, তাহলে যাকে অসম্ভব মনে করছো তা অসম্ভব মনে হবে না। আপনি এত সব জানেন কি করে? ফাতিমা ফারহানার চোখে এক মুগ্ধ ঔজ্জ্বল্য। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ঘরে ঢুকলেন আব্দুল গফুর। আব্বা, আপনি কমিউনিটি অফিস থেকে আসছেন? জিজ্ঞেস করল ফারহানা। হ্যাঁ, বলে চেয়ারে এসে বসলেন। বসতে বললেন ফারহানাকেও। হ্যাঁ, অফিস থেকে এলাম বলে একটু থামলেন। তারপর শুরু করলেন, আবার খবর এসেছে ওরা আগামীকাল নদী ও আশপাশের গ্রামগুলো সার্চ করবে। আব্দুল গফুরের মুখ শুকনো। ফাতিমা ফারহানার মুখটাও মুহূর্তে অন্ধকার হয়ে গেল। ইকরম ভাও ঘরে ঢুকল এ সময়।
সেও এসেই আব্বার কাছে জিজ্ঞেস করে ব্যাপারটা জানল। আহমদ মুসা শান্ত স্বরে বলল, বাক্স অথবা বাক্সের মধ্যকার লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা স্বস্তি পাবে না, এটা আমি জানি। আহমদ মুসা মুহূর্ত থামল, সবার চিন্তা কাতর ও মলিন মুখের দিকে একবার চাইল, তারপর বলল, আমার উপস্থিতি আপনাদের ক্ষতি করতে পারে, এ মুসলিম জনপদেরও। আমার বোধহয় এটা চাওয়া ঠিক নয়। আহমদ মুসার এ কথা শুনে চমকে উঠলেন আব্দুল গফুর। আরও অন্ধকার হয়ে গেল ফাতিমা ফারহানার মুখ। আব্দুল গফুর বললেন, তোমার কথা এখনো কেউ জানতে পারেনি, আর যা ঘটবার তা তো ঘটবেই। অতীতে অনেক কিছু ঘটেছে, আমরা ঠেকাতে পারিনি বাবা। না, তা হয় না। মুসলমানদের জীবন ও সম্পদকে অত্যন্ত মূল্যবান মনে করি। এর ক্ষতি যতটা এড়ানো যায় সেটাই আমাদের দেখা দরকার। পরাধীনতার গ্লানি বহন ছাড়া এ জীবনের আর কি মূল্য আছে? এ জীবনের নিরাপত্তা চিন্তা করে কি হবে? আল্লাহ বক্সের মতো করে তোমাকে চলে যেতে আমি দেব না, মনে রেখো। আব্দুল গফুরের শেষের কথাগুলো আবেগে রুদ্ধ হয়ে এলো। আপনার স্নেহ আমাকে অভিভূত করেছে জনাব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি চলে যাবার জন্য আসিনি। আমি স্থান পরিবর্তন করতে চাচ্ছি মাত্র। একথা তুমি ঠিক বলছো বাবা? জি হ্যাঁ। আব্দুল গফুর মাথায় জড়ানো রুমালের কোনা দিয়ে চোখের কোণ মুছে নিল। তারপর বললেন, এবার বলো তোমার বৃদ্ধ পিতাকে কি করতে হবে। আহমদ মুসা ভাবছিল, কিছুক্ষণ পর মুখ তুলে বলল, আমার কয়েকটি অনুরোধ। নদীর যেখানে আপনারা বাক্সটি ওপরে তুলেছেন সেখানে নদীর নরম মাটির ওপর বাক্সের দাগটা মুছে ফেলবেন এবং সেখানে কিছু আবর্জনা ফেলে জায়গাটা ঢেকে দেবেন। আর আমি চলে যাবার পর এই ঘরে খাট, দরজা মেঝে ধুয়ে দেবেন যাতে কোথাও আমার হাত পায়ের ছাপ না থাকে। বাক্সটা পুড়িয়ে দিয়েছেন, আমার পোশাকটাও পুড়িয়ে দেবেন। আমি জানি এত কিছুর দরকার হবে না। ওদের উপগ্রহ ক্যামেরা যদি বাক্সের লোকেশন নির্দিষ্ট করতে পারত, তাহলে এই সার্চ করার খবর গ্রামবাসীদের তারা জানাতো না, আকস্মিক এসে হানা দিত। তবু সাবধান হওয়া ভালো। সবাই তাকিয়েছিল আহমদ মুসার দিকে। আব্দুল গফুরের অন্তরের বেদনা তার চোখ দিয়ে ঠিকরে পড়ছে। ইকরম্ভ ভাবছে, ছোট খাটো ব্যাপারেও কি অদ্ভুত দূরদৃষ্টি, অন্যের নিরাপত্তা প্রশ্নেও কত সতর্ক। তার চোখে সম্ভ্রম ও শ্রদ্ধার একটা আমেজ। দরজার চৌকাঠে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল ফাতিমা ফারহানা। বাতাসে একগোছা চুল এসে তার বাঁ চোখের একাংশ ঢেকে দিয়েছে। তার একটা আঙুল অস্থিরভাবে ওড়নার কোণাটা পেঁচাচ্ছিল, আবার খুলছিল। আহমদ মুসা আবার কথা বলল, আজ রাতেই আমি যেতে চাই। আজ রাতেই? শুষ্ক কণ্ঠে বললেন আব্দুল গফুর। জি হ্যাঁ, আজ রাতেই। কিন্তু তুমি তো অসুস্থ। ও কিছু না, ভাববেন না আপনি, ঈষৎ হেসে বলল আহমদ মুসা। মাথা নিচু হয়ে গিয়েছিল আব্দুল গফুরের। বোঝা গেল ভাবছেন তিনি। কিছুক্ষণ পর মুখ তুলে স্বগত বললেন, কোথায় যাওয়া যায়? ইকরম্ভের দিকে ফিরে বললেন, পিয়ান্দোজ নদীর উপত্যকায় আমাদের পুরনো বসতিতে যাওয়া যায়, কি মনে করো? যাওয়া যায়, কিন্তু ওখানে সরকারি চোখ বড় বেশি সক্রিয় আব্বা। ঠিক বলেছ। বলে আবার ভাবনায় ডুবে গেলেন আব্দুল গফুর। এবার নীরবতা ভাঙল আহমদ মুসা। আহমদ মুসা বলল, হোজা, ওবি কাম মাজার এবং হিসার দুর্গের পবিত্র স্থানে আপনারা কখনো গেছেন? চমকে মাথা তুললেন আব্দুল গফুর। বললেন, তুমি চেনো কেমন করে? চিনি না, জানি মাত্র। তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছ। হিসার দুর্গের মোতাওয়াল্লি মোল্লা আমির সুলাইমান আমার পরিচিত। আমি ওখানে গেছি। ওখানকার মুসলিম জনপদটা বেশ বড়। বেচারা আমির সুলাইমান বছরখানেক আগে 6 মাস জেল খেটেছেন। স্থানীয় কলখোঁজি অনেক বলে কয়ে তাকে ছাড়িয়ে এনেছে। ওখানে যাওয়া যায়। কথাগুলো লুফে নিচ্ছিল আহমদ মুসা। আব্দুল গফুরের কথা শেষ হতেই বলল, কেন জেল খেটেছেন? সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য? হ্যাঁ, তাই। ঠিক আছে, ওখানেই যাওয়া ঠিক হলো। আব্দুল গফুর ইকরম্ভের দিকে চেয়ে বললেন, তুমি গিয়ে দুটো ইয়াক তৈরি রাখতে বলো, আমরা রাত 12টায় যাত্রা করব। আহমদ মুসা মুহূর্ত দ্বিধা করল, তারপর বলল, দুটো ইয়াক কেন? একটা আমার ও একটা তোমার জন্য। কিন্তু আমাকে একাই যেতে হবে তো? বিস্ময়ে হা হয়ে গেল আব্দুল গফুরের মুখ। একাই যাবে? রাস্তা চিনবে কি করে, তার ওপর রাতে? আর আমরা একা তোমায় ছাড়ব কেন? অসুবিধা হবে না? পামির পথ ধরে আমাকে 50 মাইল পূর্বে যেতে হবে, তারপর নিচে উপত্যকার দিকে মাইল 50 শেখ। আব্দুল গফুর অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন আহমদ মুসার দিকে। ধীরে ধীরে বললেন, ভুলেই গিয়েছিলাম তুমি আহমদ মুসা। তুমি আর 10 জনের মতো নও। কিন্তু আমরা তোমাকে একা ছাড়ব কেমন করে? কিভাবে বুঝাবো মনকে? আব্দুল গফুরের চোখে অশ্রু টলমল করে উঠল। আহমদ মুসা আব্দুল গফুরের হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, আমাকে ভুল বুঝবেন না। আমি আজ যে কারণে গ্রাম থেকে সরে যাচ্ছি, ঠিক সে কারণেই আপনাদের কাউকে আমি সাথে নিচ্ছি না।
আগামী কয়েকদিন ওরা পাহাড় এলাকা ঘিরে রাখবে, যাতে কেউ কিংবা কিছু বাইরে যেতে না পারে। আমার সাথে যদি আপনারাও তাদের চোখে পড়ে যান, তাহলে আপনার গোটা বসতির ওপরই বিপদ আসবে। আবুদুল গফুর রুমাল দিয়ে চোখ মুছে বললেন, বুঝতে পারছি তুমি কত বড় বাবা। আল্লাহ তোমাকে বিজয়ী করবেনই। কিন্তু বাবা, তুমি আমাদের নিরাপত্তার কথা যতটা ভাবছ, নিজের কথা কিন্তু ততটা ভাবছ না। আহমদ মুসার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। বলল, আমি বড় কিছু নই। আমি মুসলিম সমাজের সেবক মাত্র। দোয়া করুন আমার জন্য। আর নিরাপত্তার কথা, আমার জ্ঞান ও বিবেক অনুসারে কাজ করব, বাকিটা আল্লাহ দেখবেন। ফাতিমা ফারহানা দুহাতে চৌকাঠ ধরে যেন তার সাথে মিশে গেছে। স্বপ্নের সম্মোহনকারী এক দৃশ্য দেখছে যেন সে। রূপকথার এক নায়ক যেন সামনে উপস্থিত। মেহমানখানার পাশে আব্দুল গফুর ও ইকরাম ভিয়াগ সাজিয়ে দাঁড়িয়ে গেছে। গ্রাম তখন গভীর ঘুমে অচেতন, কোন আলো নেই কোথাও। কেবল আব্দুল গফুরের মেহমানখানায় আলো জ্বলছে। ফাতিমা ফারহানা একটা ব্যাগে রুটি, অনেকগুলো পনির ও ফলমূল সাজিয়ে নিয়ে মেহমানখানায় ঢুকল। আহমদ মুসা তৈরি। তিনি ঐতিহ্যবাহী তাজিক পোশাক পরেছেন। মাথায় তাজিকদের কাজকার ঐতিহ্যবাহী টুপি। টুপিটা ব্যান্ডেজকে অনেকখানি ঢেকে দিয়েছে। ফাতিমা ফারহানা তাকে বলল, চলুন। দুজনে মেহমানখানার বাইরের দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারের মধ্য দিয়ে পথ চলছিল। ফারহানা বলল, একটা প্রশ্ন করতে পারি? করো, বলল আহমদ মুসা। আপনার কে কে আছে? পিতামাতা, ভাই বোন কিংবা? এক আড়ষ্টতা এসে ফাতিমা ফারহানাকে কথা শেষ করতে দিল না। অন্ধকার না হলে দেখা যেত তার মুখ লাল হয়ে উঠেছে। আহমদ মুসা বুঝল ফারহানার পরবর্তী শব্দটা কি, যা উচ্চারণ করতে পারল না। আহমদ মুসার ভ্রুটা কুঞ্চিত হয়ে উঠল। জবাব দিল, নেই। একটা অনুরোধ করতে পারি? করো। আপনার পোশাকটা আমি না পুড়িয়ে রেখে দিতে চাই। কেন? আগের মতো ভ্রুটা কুচকে গেল আহমদ মুসার। এটা একটা স্মৃতি, একটা ঐতিহাসিক মূল্য আছে পিসিডার অধিনায়কের এই পোশাকের। যারা নেতাদের জাদুঘরে সংরক্ষণ করে, তাদের জন্য এটা প্রয়োজন। কিন্তু আমরা ইসলামের অনুসারীরা ভিন্ন পথের যাত্রী। এখানে ব্যক্তির কোনো মূল্য নেই, আসল হলো তার কাজ এবং শিক্ষা। তাই এখানে ব্যক্তি সংরক্ষিত হয় না, অব্যাহত রাখা হয় তার ভালো কাজ ও শিক্ষাকে। অন্ধকারে একবার চোখ তুলে চাইল ফাতিমা ফারহানা আহমদ মুসার দিকে। ভাবল, এই ব্যক্তি যে কত বড়, তার ক্ষুদ্র জ্ঞান তা আন্দাজি করতে পারে না। একটা আনন্দ, তারই পাশে একটা অপরিচিত বেদনাও টনটন করে উঠল তার হৃদয়ে। দুজনে অন্ধকারে পথ চলছিল, আব্দুল গফুর ও ইকরাম। যেখানে ইয়াক মিয়ে দাঁড়িয়ে আছে সেদিকে। কিছুক্ষণ দুজনেই নীরব। এই নীরবতা ভেঙে ফাতিমা ফারহানাই আবার জিজ্ঞেস করল, আমার জন্য আপনার কোনো নির্দেশ আছে? হঠাৎ এ প্রশ্নে বিব্রত বোধ করল আহমদ মুসা। কাউকে কোনো নির্দেশের চিন্তাই সে করেনি। ফাতিমা ফারহানাকে কি বলবে আহমদ মুসা, অথচ প্রশ্নটা তার সঙ্গত। এতে খুশি হল আহমদ মুসা। বলল, খুশি হলাম ফারহানা, এদেশে প্রথম তুমিই পাশে এসে দাঁড়ালে। তবে নির্দেশ দেওয়ার সময় এখনো আসেনি। আনন্দে গর্বে ফাতিমা ফারহানার ছোট্ট হৃদয়টি যেন ফুলে উঠল। শুক্রিয়া জানাতে ইচ্ছা হলো তার, কিন্তু মুখ খুলতে পারল না হঠাৎ করে। আরও কিছুক্ষণ পর ফাতিমা ফারহানা বলল, ছুটি শেষ হলে আমাকে মস্কো যেতে হবে। তারপর আপনাকে কোথায় পাব? এর উত্তরে আমি এখন দিতে পারব না, তবে এটুকু বলতে পারি, আমার কথা তোমাদের কাছে পৌঁছবে। দুজনেই এসে পৌঁছল ইয়াকের কাছে। তারপর ইয়াক সহ চারজন এগিয়ে চলল গ্রামের প্রান্ত সীমায়। দাঁড়ালো সেই সরু পথটির মুখে, যা গিয়ে মিশেছে পামির সড়কের সাথে। তাঁবু কম্বল সহ একজনের জন্য যা প্রয়োজন তা দিয়ে ইয়াক সাজানো। ইয়াকের লাগাম আহমদ মুসার হাতে তুলে দিতে দিতে আব্দুল গফুর বললেন, আমাদের ভুলে থেকো না। এই বাড়ির সবকিছু তোমার নিজের মনে করবে। কাঁপছিল বৃদ্ধের কথাগুলো। আহমদ মুসা বলল, আমি আপনাদের কথা, এই নিরাপদ আশ্রয়ের কথা ভুলব না। আমি সুযোগ পেলেই আসব। আমার জন্য দোয়া করুন। তারপর আহমদ মুসা ইকরামের দিকে একটু এগিয়ে তার কাঁধে একটা হাত রেখে বলল, ভাই ইকরাম, তোমাদের কাছে জাতির অনেক দাবি। জাতির এ দাবির কথা কখনো ভুলো না। কেঁদে ফেলল ইকরাম, বলল, আল্লাহ বকশের ভাই আমি, আমাকে আপনার সাথে নিন। ইকরামের কপাল চুম্বন করে বলল আহমদ মুসা, ভেবো না ভাই, আল্লাহ আমার সাথে আছেন। ফারহানা তার পিতার পেছনে দাঁড়িয়েছিল। সেদিকে একটু এগিয়ে আহমদ মুসা বলল, আসি ফারহানা। বলে আহমদ মুসা ইয়াকে উঠে বসল। লাগাম টেনে ইশারা করল ইয়াকুকে। দুলে দুলে ধীরে যাত্রা শুরু হল ইয়াকের। অল্পক্ষণই কালো অন্ধকারের বুকে হারিয়ে গেল ইয়াক। সবারই চোখে পানি। ফাতিমা ফারহানা বসে পড়েছিল মাটিতে। আব্দুল গফুর গিয়ে তার মাথায় হাত রাখতেই কান্নায় ভেঙে পড়ল সে। আব্দুল গফুর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মা,
আমাদের চেয়ে তুই তো তাকে বেশি জানিস।